আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ। ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমাদের মার্কেট শুরুটা মোটামুটি ভালোই ছিল, বাট দিন বেলা বাড়ার সাথে সাথে মার্কেটে আমরা একটা পতন দেখতে পাই, যেটা আসলে মার্কেটে বিগত 3-4 দিন যাবত এরকমই দেখা যাচ্ছে। সো আজকে টোটাল কোম্পানি ছিল 123টি কোম্পানি আপ, এবং 194টি কোম্পানি ডাউন। 194টি কোম্পানি ডাউন এবং 70টি কোম্পানি আনচেঞ্জ অবস্থায় ছিল। টোটাল মার্কেটের লেনদেন 844 কোটি টাকার লেনদেন হয়েছে। 844 কোটি টাকা লেনদেন হয়েছে। যদি দেখা যায় যে আজকে সবচেয়ে দরবৃদ্ধি পেয়েছে ইন্স্যুরেন্স সেক্টরে, এবং বাকি সবগুলার মোটামুটি দেখা গেছে যে বেশ ভালো পরিমাণে কারেকশন হয়েছে। সো ইন্স্যুরেন্স বাদে আর তেমন কোনো সেক্টরই তেমন ভালো পারফরমেন্স দেখাতে পারে নাই। আহ, আসলে দেখা যাক আমরা আসলে কোন পজিশনে আছি বর্তমানে। যদি সেক্টর ওয়াইজ আমি বলা শুরু করি, প্রথমে আমি বলবো ব্যাংক সেক্টর। ব্যাংক সেক্টরের আমি আপনাদেরকে বলছিলাম যে মার্কেটে এই জায়গার মধ্যে রেজিস্ট্যান্স ডাবল টপ তৈরি করছে, এবং তার ফার্স্ট যেই সাপোর্ট জোন হচ্ছে সেটা হচ্ছে 14.80। সো এই লেভেলটা আসার খুব বেশি সম্ভাবনা আছে, এবং এই জায়গায় আসলে মার্কেট 15 কাছাকাছি অলরেডি আজকে চলে আসছে। সো এই জায়গায় তার খুব স্ট্রং একটা সাপোর্ট আছে। সো এই জায়গায় যারা বাই করবেন, তাদেরকে এটা বলা যাবে না যে তারা খুব তাড়াতাড়ি তাদের রিটার্ন পাবেন, বাট অবভিয়াসলি এই প্রাইসটা হচ্ছে একটা রিজনেবল প্রাইস, ফেয়ার প্রাইস ইন্ডেক্সের। সো এই জায়গায় যদি কেউ বাই করেন, তার স্টক বুঝে, আশা করা যায় এই জায়গা থেকে তিনি লস নেবেন না, বা সামনের দিকে বেশ ভালো পজিটিভ একটা রিটার্ন জেনারেট করতে পারবেন। সেকেন্ড যে সাপোর্ট হচ্ছে সেটা হচ্ছে 14 লেভেলের কাছাকাছি একটা সাপোর্ট আছে। সো এইটা যদি ব্রেক করে কোনো কারণে নেমে যায়, তাহলে 8.80 পয়েন্ট আরো নিচে আসার সম্ভাবনা আছে। সো এই যে 14তে একটা আরেকটা সাপোর্ট আছে, এবং আমার মনে হয় 13.50 এর নিচে মার্কেট যাওয়ার সম্ভাবনা নেই। অর্থাৎ ব্যাংক সেক্টর যাওয়ার সম্ভাবনা নেই, কারণ ব্যাংক সেক্টরে অনেকগুলো ব্যাংক আছে যেগুলো পারফরমেন্স ডে বাই ডে ভালো হচ্ছে। তারপরে সিমেন্ট সেক্টরে যদি আমি বলি, সিমেন্ট সেক্টরে আপনার সিমেন্ট সেক্টর আজকে পজিটিভ ছিল, মোটামুটি পজিটিভ ছিল। বাট সিমেন্ট সেক্টরে যদি দেখেন, কনফিডেন্স সিমেন্ট, এটার আমার একটা যেটা ধারণা ছিল 66 কাছাকাছি একটা সাপ্লাই জোন আছে, এবং ডিমান্ড জোন হচ্ছে 48 থেকে 50, এই লেভেলটাতে ডিমান্ড জোন আছে। তারপর কাউন্ট সিমেন্ট, তাদের ইপিএস গুলো এই বছর নেগেটিভ আসছে, এবং আহ, কেউ যদি এন্ট্রি নিতে চায়, আমি বলবো যে এই লেভেলটাতে এন্ট্রি নেওয়া যেতে পারে। সো এই জায়গার মধ্যে এন্ট্রি নেওয়া যেতে পারে যদি এটা 46 টাকা বা 47 টাকার কাছাকাছি থাকে, দেন এটা পজিশন বুঝে এন্ট্রি নিলে আপনি এটা ট্রেডিং অপরচুনিটি পাবেন না। ঠিক আছে। তারপর হিডেলবার্গ সিমেন্টের ফাইন্যান্সিয়াল কন্ডিশন দেখে তেমন একটা ভালো মনে হচ্ছে না, বাট এটা একটা সাপোর্ট জোনেই আছে। সাপোর্ট জোনেই আছে, যদি সাপোর্ট জোনটা ব্রেক করে তাহলে আরো নিচে আসার সম্ভাবনা আছে। নিয়ার অ্যাবাউট 174-এর কাছাকাছি পর্যন্ত আসতে পারে হিডেলবার্গ সিমেন্ট। তারপরে লাফার্জ হোলসিম কোম্পানিটা বেশ ভালো, এবং একটা রিজনেবল প্রাইসই আছে বলা যায়, এবং বর্তমানে একটা তার সাপোর্ট লেভেলেই আছে। দেখা যাচ্ছে যে এই জায়গায় তার একটা স্ট্রং লেভেলের সাপোর্ট আছে। দ্বিতীয়ত তার যদি আমি এদিকে দেখি, অর্থাৎ সে একটা মোটামুটি ভালো একটা সাপোর্ট লেভেলে আছে। এই মুহূর্তে যদি কেউ এন্ট্রি নিতে চান, এন্ট্রি নিতে পারেন। এবং সামনে ডিভিডেন্ড ডিক্লারেশন করবে, খুব সম্ভবত রেকর্ড ডেট দিয়ে দিচ্ছে। ওকে, রেকর্ড ডেট মনে চলে গেছে।
সো এটা মোটামুটি ভালো একটা অবস্থানে আছে। তাহলে আমি সিমেন্ট সেক্টরের মধ্যে কনফিডেন্স সিমেন্ট, লাফার্জ, হোলসিম এই দুইটাকে মোটামুটি ভালো দেখতেছি সবকিছু বিবেচনায়। আর এগুলা অবস্থা, ফাইন্যান্সিয়াল কন্ডিশন তেমন ভালো না, বাট প্রিমিয়ার সিমেন্ট এই বছর কোয়ার্টারটা পজিটিভ আসছে। দেখেন, যেদিন প্রিমিয়ার সিমেন্টের ইপিএস থার্ড কোয়ার্টারটা পজিটিভ আসে সেই দিন কিন্তু প্রিমিয়ার সিমেন্ট হোল্ডেড ছিল। তারপরের দিনও মোটামুটি পজিটিভ ছিল, বাট এরপরে থেকে কন্টিনিউয়াসলি পতন হতে থাকে। দ্যাট মিন মনে করেন এই জায়গায় যেদিন নিউজটা আসছে যে প্রিমিয়ার সিমেন্টের ইপিএস বাড়ছে, সেই দিন বায়রা বাই করছে, ঠিক আছে। দ্বিতীয় দিন হচ্ছে কি, দ্বিতীয় দিন শুরুতে শুরুতে বাড়ছে, বাট অনেকে এই জায়গার মধ্যে এন্ট্রি নিছিলেন, যারা এন্ট্রি নিছিলেন 37 টাকা 38 টাকা লেভেলে, তারা কি করছে, তারা এই জায়গায় এসে প্রফিটটা টেক করছে। সো অনেকে যেহেতু নিচের দিকে কিনা, তারা ভাবছে এই সময় বের হয়ে যাওয়ার। সো তারা বের হয়ে গেছে। অ্যাজ এ রেজাল্ট মার্কেটে পরের দিনই দেখে গেছে যে, মার্কেটে পরের দিনই দেখে গেছে ক্রেতার চেয়ে বিক্রেতা বেশি, অর্থাৎ সাপ্লাই বেশি চলে আসছে। সাপ্লাই বেশি চলে আসে, মার্কেটে আস্তে আস্তে নিচের দিকে আসতেছে। বাট কেউ যদি বুঝে শুনে এই জায়গায় 34, 35 বা 36 লেভেলে কিনতে পারেন, আমি বলবো এটা একটা ভালো, মোটামুটি ভালো ইয়ে হবে। আবার আরেকটা খারাপ দিক হচ্ছে যে ডাইরেক্টররা 6.5% ছেড়ে দিছে, আবার এইদিকে ইপিএসও বাড়তেছে। সো এই জিনিসটা একটু কমপ্লেক্স হয়ে যায়, ঠিক আছে। যদি কোম্পানি পারফরমেন্স ভালো করতে হয় ও ভালো করে, তাহলে ডাইরেক্টররা শেয়ার ছাড়বে কেন? দ্যাটস মিন কোম্পানি হয়তো বা এরকমও কিছু করতে পারে যে ডাইরেক্টররা শেয়ার যেহেতু ছাড়বে, কোম্পানি ইপিএসটা একটু বাড়াই দেখাই, সো যাতে শেয়ার ডাইরেক্টরদের পক্ষে শেয়ার বিক্রি করাটা সহজ হয়। সো এরকম কিছু হতে পারে, ঠিক আছে। সো এই জায়গায় একটু সাবধান থাকা উচিত, বা এটা অ্যাভয়েড করাই ভালো, বেশ ভালো হবে প্রিমিয়ার সিমেন্ট। আর ট্রেডিং পারপাস নিলে অবশ্যই এটা আপনি স্টপ লস নিবেন, এটার অপেক্ষা রাখে না। তারপরে ফোন, সিরামিক সেক্টর নট ইন্টারেস্টেড। ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং এর যদি দেখেন, ইঞ্জিনিয়ারিং এর কয়েকটা কোম্পানি আছে বেশ ভালো, আহ, বেশ ভালো। যদি আমি বলি, যাদের প্রাইস কমে গেছে এবং বর্তমানে রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে, তো এইরকম যদি আমি দেখি, ওয়ালটনের তার ইপিএস কমে যাচ্ছে বিগত বছরের তুলনায়, বাট আমাদের দেশের মধ্যে এবং অন্যতম একটা ব্র্যান্ড হচ্ছে, ইলেকট্রনিক ব্র্যান্ড হচ্ছে ওয়ালটন, তাছাড়া আপনার বাইরেও এটার বেশ ডিমান্ড আছে। সো এই হিসাবে আমার মনে হয় না এটার ইপিএস ধারাবাহিকভাবে এরকম পতন হবে। আহ, এবং বর্তমানে পি হচ্ছে 14 টাকার নিচে, এবং তার সাপোর্ট লেভেলটা ব্রেক করে ফেলছে। টু বি অনেস্ট, যে একটা সাপোর্ট লেভেল ছিল, সাপোর্ট লেভেলের নিচে চলে গেছে 361, 62 এর নিচে চলে গেছে। দ্যাটস মিন ওয়ালটনের আর একটু কারেকশন আসতে পারে, যেহেতু পাবলিকের কাছে হচ্ছে প্রায় 32%, ইনস্টিটিউশনের কাছে মাত্র 1%। সো এই জায়গায় আরো কারেকশন আসার সম্ভাবনা আছে। বাট যদি কেউ লং টার্মে হোল্ড করতে চান, বর্তমানে একটা মোটামুটি ফেয়ার প্রাইস আছে, কারণ নেট অ্যাসেট ভ্যালু তার আছে 366, নেট অ্যাসেট ভ্যালুর চেয়েও কমে পাওয়া যাচ্ছে। এবং কোম্পানি এরকম কোনো ডিভিডেন্ড ডিক্লারেশন করে না, প্রতি বছর তার আর্নিংস থেকে একটা ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার করে, এবং সেটা 4%-এর উপরে। সো এই দিক হিসাবেও ভালো আছে। তারপরে আপনি আসলে বর্তমানে খারাপ সময় যাচ্ছে, কিসের জন্য যাচ্ছে জানি না। ওয়ালটনের জন্য একটা খারাপ সময় যাচ্ছে। খারাপ সময় কিনতে পারলে, ভালো সময় বিক্রি করলে বেশ ভালো প্রফিট পাবেন। আজকে একটা জিনিস আমি দেখলাম, ডমিনেন্স, ডমিনেন্স আপনার আহ, এরকম ইউজুয়ালি এরকম বড় পরিমাণের সেল আমি দেখি নাই। আজকে যে পরিমাণে সেল হয়েছে,
আহ, শুরুটা মোটামুটি ভালো ছিল এবং তার হাইয়েস্ট এক সময় দেখা গেছে যে 7%-এর কাছাকাছি পজিটিভ ছিল। সেই জায়গা থেকে কিভাবে অলমোস্ট 9%-এর মতো নেগেটিভ চলে আসে এবং সেই জায়গা থেকে কিছুটা ঘুরে দাঁড়ায়, এটা রিয়েলি একটা মিরাকল ছিল, এছাড়া আর কিছু না। আর যদি দেখেন নিউজ কিন্তু এই জায়গায় আহ, গত 2 দিন থেকে কিন্তু নিউজ আসা বন্ধ হয়ে গেছে, যে তার একটা প্রতিদিনই একটা নিউজ, একটা একটা নিউজ থাকে। সো এটা সবাই জানেন। সো এটা দেখা যাক কি হয়। সো এই পর্যন্ত ওয়েট করা উচিত, কারণ এখনো সে আপ ট্রেন্ডের অবস্থায় আছে, তার ট্রেন্ড চেঞ্জ করে নাই। আশা করি কালকে তার আবার ট্রেন্ডে ফিরে যাবে, কারণ দেখা গেছে যেদিন তার ইপিএস প্রকাশ করে, যেদিন তার মিটিং আসে, সেই দিনও কিন্তু একটা নেগেটিভ ছিল। এবং আজকে না, সেই দিনও একটা নেগেটিভ ছিল এবং সেই জায়গাতেই কিন্তু সে পজিটিভ হয়েছে, এবং আজকেও দেখা গেছে যে নিচে চলে আসছিল, নিচ থেকে আবার সে রিকভারি করছে। সো এটা রিকভারি করার মতো অবস্থা আছে, কারণ যেরকম সাপ্লাই আছে সেই রকম এটাতে ডিমান্ড আছে। সো যতক্ষণ ডিমান্ড আছে দেখা যাক এটা কি হয়। তারপরে বিএসআরএম স্টিল আছে, বিএসআরএম লিমিটেড আছে, এগুলা বেশ ভালো, এগুলা লং টার্মে হোল্ড করার মতো। তারপরে আমি ইঞ্জিনিয়ারিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টরের দুই একটা কোম্পানি বাদে বাদ বাকি সবগুলাই সাফার করতেছে এই মুহূর্তে। ফুড সেক্টর, ফুড সেক্টরে ফুড সেক্টরের বর্তমান অবস্থা, ফুড সেক্টর বর্তমানে একটা সাইডওয়েজ মোমেন্টামে আছে। উপরে বা নিচে উভয় দিকের সম্ভাবনা আছে, সো এই জায়গায় একটু সতর্ক থাকা উচিত সাইডওয়েজ মার্কেটে, এবং বুঝে শুনে প্রফিট করতে পারলে প্রফিট করার সম্ভাবনা আছে। ফিউল অ্যান্ড পাওয়ার আজকে দেখা গেছে যে ওভারঅল ফিউল অ্যান্ড পাওয়ার কিন্তু আজকে বাড়ছে, লিন্ডিভিডিও বাড়ছে। লিন্ডিভিডির লিন্ডিভিডির নিউজ আসছে আজকে, এবং তার ইপিএস, ফার্স্ট কোয়ার্টার ইপিএস এ সে একটা গ্রোথ দেখাইছে। সো দ্যাটস ওয়াই তার ইপিএস এর মধ্যে পজিটিভ আমরা দেখতে পেয়েছি, এবং সেই জন্য তার প্রাইসও বৃদ্ধি পেয়েছে। এছাড়া আজকে বৃদ্ধি পেয়েছে মোবিল যমুনা, বৃদ্ধি পেয়েছে। তারপরে আপনার স্টান লুব্রিক্যান্ট আমি বলছিলাম না, এই জায়গায় একটা ভালো একটা সাব লেভেলে আছে, এবং এই জায়গা থেকে সম্ভাবনা আছে সে ভালো একটা রিটার্ন জেনারেট করবে। বাট এই যে বিপিপিএল বলছিলাম যে বিপিপিএল যদি এই সপ্তাহটা 17 টাকার উপরে সাস্টেইন করতে পারে, তাহলে এই জায়গা থেকে অনেক ভালো একটা রিটার্ন জেনারেট করা সম্ভব হবে। কোম্পানি সবকিছু বেশ ভালো পারফরমেন্স আছে, তার ইপিএস গুলো পজিটিভ আসতেছে, সে একটা বি ক্যাটাগরি স্টক, যেটা প্রাইস 16-17 টাকার মধ্যে আছে। এবং আহ, সামনে সে ভালো একটা ডিভিডেন্ড ডিক্লারেশন করার সম্ভাবনা আছে। আহ, সবকিছু ভালো, বাট তারপরেও দেখা যাচ্ছে যে প্রাইসটা সে ধরে রাখতে পারতেছে না। অর্থাৎ মার্কেটে আমি যেটা মনে করি, মার্কেটে মানি সাপ্লাইটা খুবই কম আছে। কারণ একটা জিনিস হচ্ছে যে মার্কেটে মার্কেটে সবাই বুঝতেছে যে কোনটা ভালো কোনটা খারাপ, বাট ইনভেস্টররা ভালো স্টকে আসতেছেন না, বা ভালো স্টক নিয়ে কোনো ধরনের পারফরমেন্স দেখা যাচ্ছে না মার্কেটে। বরং দেখা যাচ্ছে আজকে যদি আপনারা দেখেন, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স আপনার ডিসেম্বর ক্লোজিং, সে 5% ডিভিডেন্ড ডিক্লারেশন করছে, এবং বর্তমানে সে রেজিস্ট্যান্সের খুব কাছাকাছি আছে, ঠিক আছে।
দ্বিতীয়ত যদি দেখেন সোনার বাংলা ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স আহ, সোনার বাংলা ইন্স্যুরেন্স 7 তারিখে তার ডিভিডেন্ড হয়তোবা ডিক্লারেশন করবে। এবং আহ, এইগুলাই ছোট ছোট জিনিসগুলাই বেশি বাড়তেছে। যদি দেখেন পাবলিক পাবলিক হোল্ডিং দেখেন 2 কোটি 2.5 কোটি এইরকমই। আহ, তো মার্কেটে কিন্তু ওইরকম কোনো অ্যাকশন হচ্ছে না যে মার্কেটে যারা ভালো মার্কেটে যারা ভালো পারফরমেন্স করতেছে তাদের প্রাইসটা বাড়তেছে না, আবার বাড়তেছে। বাড়তেছে কোন সময় মনে করেন আজকে একটা স্টকের ইপিএস পজিটিভ আসছে, সাপোজ ইস্টার্ন লুব্রিক্যান্ট। সো ইস্টার্ন লুব্রিক্যান্টের ইপিএসটা ইপিএসটা পজিটিভ আসছে, ঠিক আছে। মনে করেন তার থার্ড কোয়ার্টার আসছে 17.98, গত কোয়ার্টার ছিল 16.62। দ্যাটস মিন আপনার কত হয়েছে, অলমোস্ট 3 গুণ ইপিএস প্রবৃদ্ধি আসছে। ইপিএস এর 3 গুণ প্রবৃদ্ধি আসছে, তাহলে প্রাইসটাও তো ওইরকম বাড়া উচিত। ওইরকম বাড়লে তো আমরা বলতাম না ঠিক আছে মার্কেটে তার ইনফরমেশন অনুযায়ী কাজ করতেছে। দেখেন যেদিন তার ইয়েটা আসে, থার্ড কোয়ার্টারটা আসে, সেদিন কিন্তু সে হোল্ডার ছিল। দেন পরবর্তী দিনও সে মোটামুটি হোল্ডারের কাছাকাছি ছিল। পরবর্তী দিনও হোল্ডারের কাছাকাছি যায় এবং দিন শেষে পজিটিভ থাকে, এবং তারপরের দিন থেকে এটা পড়া শুরু করে। দ্যাটস মিন মার্কেটে যারা বিনিয়োগকারী, প্রকৃত বিনিয়োগকারী বা যারা ইপিএস থেকে ইমপ্রেস হয়ে যায়, তারা কিন্তু একদিন বাই করে, পরের দিনও বাই করে, এবং তারপরে থেকে এই জায়গার মধ্যে সাপ্লাই চলে আসে। এবং এই সাপ্লাইটা কতদিন পর্যন্ত চলবে? যদি একটা কোম্পানি তার ফান্ডামেন্টালি পজিটিভ হয়, ফান্ডামেন্টালি স্ট্রং হয়, কিন্তু অন্যদিক থেকে তার প্রাইসটা কিন্তু সেইভাবে অ্যাকশন করতেছে না। সো এটা কি বোঝায়? এটা বোঝাচ্ছে যে মার্কেটে ম্যানিপুলেশন করার চেষ্টা করা হচ্ছে, এবং বিনিয়োগকারীদেরকে এটা বোঝানো হচ্ছে যে এই জায়গায় ইনভেস্ট করে লাভ নাই, এই জায়গায় আপনারা ইনভেস্ট করবেন না। আপনারা ইনভেস্ট করেন আজকে যেগুলা টপ গেইনারে আছে, লো পেইড আছে, ওগুলাতে ইনভেস্ট করেন, আপনারা লাভবান হবেন। দেন হবে কি, ছোট বিনিয়োগকারী, সাধারণ বিনিয়োগকারী কি করবেন? ওইগুলাতে ইনভেস্ট করবেন, ওগুলা কিনবেন, সবাই ওইগুলা কিনবে। আর এই জায়গায় বড় বিনিয়োগকারী কি করবে? বড় বিনিয়োগকারী আস্তে আস্তে তার পজিশনটা বাড়াবে, ঠিক আছে। বড় বিনিয়োগকারী আস্তে আস্তে তার পজিশনটা বাড়াবে, পজিশনটা বাড়ানোর পরে আহ, আপনাদেরকে ওইগুলা ধরাই দিবে, তারা এগুলা নিয়ে উপরের দিকে যাবে। দ্যাটস মিন এই জায়গায় আপনাকে নিয়ে যাবে না, ঠিক আছে। আপনাকে অন্য জায়গায় দিয়ে তারা এই জায়গা থেকে আপনার গেইন করবে। বিপিপিএল দেখেন, বারাকা পাওয়ার দেখেন, বারাকা পাওয়ারের যেই পজিশন ছিল তার ইপিএস এর যে গ্রোথ ছিল, সেই গ্রোথ হিসেবে সে এই জায়গার মধ্যে একটা স্ট্রং সাপোর্ট পাওয়ার কথা। নিয়ার অ্যাবাউট এই জায়গায় যদি স্ট্রং সাপোর্ট না পায়, 16.50 স্ট্রং সাপোর্ট পাওয়ার কথা, সেই জায়গায় সে সাপোর্টটা পায় নাই, সেটা ব্রেক করে ফেলছে। এখন আহ, এখন এটা এটা কমতে পারে, আরো কমে এই জায়গার মধ্যেও আসতে পারে, বা নিয়ার অ্যাবাউট 14 টাকাও আসতে পারে। বাট এটা যদি ফান্ডামেন্টালি স্ট্রং থাকে, আপনাদেরকে দেখানো হবে যে ইনস্টিটিউশন সেল করতেছে, অরিজিনালি ইনস্টিটিউশন এই জায়গায় কি করতেছে দেখেন। আহ 28 ফেব্রুয়ারি এটাতে ছিল 7%, 7.5%। তারপরে 31 মার্চ 9.63, আর 30 এপ্রিল 14.43, অর্থাৎ এই জায়গা থেকে ডাবল হয়ে গেছে। তারা কিন্তু আস্তে আস্তে আপনাদের কাছ থেকে বাই করতেছে, আপনাদের কাছ থেকে হোল্ড করতেছে আপনাদেরকে। এই যে আপনাদের হিউজ পরিমাণে হোল্ডিং আছে, এই হোল্ডিংটা ওরা আপনাদের কাছ থেকে নিতেছে। এখন আপনি তো দেখবেন যে আমার তো সবগুলা ইপিএস পজিটিভ, আমার সবগুলা পজিটিভ, বাট আমার তো
ইপিএস অনুযায়ী কোনো কাজ করতেছে না, তখন প্রবলেম হবে। এবং সেই জায়গায় আপনি এক্সিট নিয়ে অন্য জায়গায় মুভ করার চেষ্টা করবেন, এবং মুভমেন্ট যখন করবেন তখন তারা এই জায়গায় এন্ট্রি নিবে উইথ এ মিনিমাল প্রাইস। তারপরে আপনার ড্রয়িং পাওয়ার সেম সিচুয়েশনে আছে। সেইটা কিন্তু ব্রেক করতে পারে নাই। তার যে রেজিস্ট্যান্স ছিল, সেই রেজিস্ট্যান্স তিনটা কোয়ার্টার বেশ পজিটিভ আসছে, ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার। এইবারও সে ডিভিডেন্ড ইনশাল্লাহ ডিক্লেয়ার করবে, এবং মিনিমাম 10% তার উপরেও আসতে পারে। তো মিনিমাম 10% রিটার্ন ক্যাশ দিবে, বাট সেই অনুযায়ী তার প্রাইসটা কাজ করতেছে না। বাট এগুলা আহ, এগুলো আপনার উপরে যাবে, ঠিক আছে। একটু হয়তো বা আপনাদেরকে পেইন দিতেছে, এই পেইনটা নিতে হবে। আহ, আর আজকে ইন্স্যুরেন্সের ইন্স্যুরেন্স আপট্রেন্ডে আছে, এখনো আপট্রেন্ডে আছে। ইন্স্যুরেন্স এই জায়গায় বোঝা গেছিল যে নিচের দিকে চলে যাবে, বাট ইন্স্যুরেন্স এখনো ওই রকম কোনো সিওরিটি তৈরি করে নাই যে আপট্রেন্ড সে কন্টিনিউ করবে কিনা। আগামীকালকে বোঝা যাবে সে আপট্রেন্ড কন্টিনিউ করবে কিনা। কারণ দেখেন, যদি সে ওইরকম আপট্রেন্ড থাকতো তাহলে কিন্তু আজকে উপরে এত বড় উইক থাকতো না, আর একটু কম থাকতো। আরেকটা কারণ হতে পারে, আজকে মার্কেটে যেহেতু প্রথম থেকেই আস্তে আস্তে নিচের দিকে আসছে, সো সেই হিসাবেও যদি আমি চিন্তা করি মার্কেটের ইফেক্টের জন্য এইটা উইকটা তৈরি হতে পারে। বাট ইন্স্যুরেন্সের এই লেভেলে একটা সাপোর্ট ছিল, যেটা হয়তোবা আমরা খেয়াল করিনি। এই লেভেলে একটা সাপোর্ট ছিল, এবং এই সাপোর্টটা সে গেইন করছে। আবার এদিকেও একটা বিষয় হচ্ছে যে এদিকে একটা বিষয় হচ্ছে যে লেখোস না, এদিকে একটা বিষয় হচ্ছে যে এই জায়গায় একটা রেজিস্ট্যান্স যেহেতু ক্রিয়েট করে ফেলছে, সো এই জায়গায় একটা দেখার বিষয় যে আহ, এটাকে ব্রেক করে কিনা। আর ব্রেক করলে আপনার দেখতে হবে যে আহ, এই এই লেভেলটাকে অর্থাৎ 44-এর উপরে গিয়ে ক্লোজিং দিতে হবে, এবং এই জায়গার মধ্যে সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠতে হবে, দেন এই জায়গায় আপনি এন্ট্রি নিতে পারেন, ঠিক আছে। আদারওয়াইজ একটু কেয়ারফুল থাকা উচিত। ইন্স্যুরেন্সের পরে আছে আইটি সেক্টর। আইটি সেক্টরে দেখা যাচ্ছে যে মিনিট সেভ করি। আইটি সেক্টর আইটি সেক্টর আইটি সেক্টর বর্তমান তো আইটি সেক্টর মোটামুটি একটা পজিটিভ মোমেন্টামই ছিল, বাট মুভিং এভারেজের বর্তমানে নিচের দিকে আছে। সো এটা আমার আমার মতে এখন তার এখন এটা একটা নেগেটিভ নেগেটিভ ট্রেন্ডে চলে যাচ্ছে। সো এই জায়গা থেকে একটু অ্যাভয়েড করা উচিত। আহ, জুট জুটের মধ্যে সোনালী আঁশটা তার থার্ড কোয়ার্টার পজিটিভ আসছে, এবং এটাও সেম অবস্থা, যেদিন কোয়ার্টার আসে সেই দিন পজিটিভ হয় অলমোস্ট 7.5%। তারপরের দিনও 3%, 3.5% বাড়ে, এবং পরের দিন থেকে দেখা যাচ্ছে যে এটার মধ্যে আবার কারেকশন শুরু হয়ে গেছে। সো এইরকম দেখা যাচ্ছে যে যেগুলো ইপিএস ভালো আসে সেগুলো সেই দিন 6-7% পজিটিভ থাকে, হোল্টেডও হয় না, আবার হোল্টেড হইলেও হোল্টেড ধরে রাখতে পারে না। তো
6-7% বাড়ে, পরের দিন 2-3% বাড়ে এবং তৃতীয় চতুর্থ দিন থেকে পড়া শুরু করে দেয়। এটা সোনালী আঁশ থেকে আমরা আবার প্রমাণ পেলাম। মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ড নিয়ে আমার মনে হয় না এই মুহূর্তে কারো বেশি একটা আগ্রহ আছে, আর আগ্রহ থাকাও বেশি একটা উচিত হবে না। যদি আমি ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড বলি, ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড তার ফার্স্ট কোয়ার্টার 49 পয়সা এবং তার সেকেন্ড থার্ড এইগুলো কোয়ার্টার কি করে সেটা দেখার বিষয়, কারণ এটা এক কোয়ার্টারে দেখা যায় যে পজিটিভ করে, আরেক কোয়ার্টারে নেগেটিভ করে, সো এরকম চলে। বাট ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড যদি আপনি বলেন শেয়ারের দিক থেকেও পরিমাণে কম আছে, সো ইজিলি এই জায়গায় আহ, একটা পাওয়া যায়, চান্স পাওয়া যায় ক্যাপিটাল গেইনের। এবং যদি বেস্ট প্রাইস আমি বলি বাইং এর জন্য 18 টাকার কাছাকাছি। সো আমার কাছে মনে হয় এই মুহূর্তে আমাদের একটা জিনিস থেকে দূরে থাকা উচিত, সেটা হচ্ছে যে যেমন জুট সেক্টরে আমি বলি সোনালী আঁশ মনে করেন ইপিএস ভালো আসছে, আমি এই দিন কিনলাম, ঠিক আছে। কি হয় যে ইপিএস তো ভালো আসতেছে, দ্যাটস মিন ডিভিডেন্ডটা ভালো দিবে। বর্তমানে ওই ওই ধরনের চিন্তা ভাবনা একটু কম করা ভালো। আবার করলে করতে পারেন, বাট আপনার লং টাইমে হোল্ড করতে হবে। যেমন আমি এই যে ড্রয়িং পাওয়ার বা আদার যে পাওয়ার সেক্টরের যে কোম্পানিগুলো বললাম ওই রকম আর কি, তাদের কোয়ার্টার পজিটিভ আসতেছে, ডিভিডেন্ডও ভালো দিবে। যদি বড় বিনিয়োগকারীরা মনে করে যে তাদের যথেষ্ট পরিমাণে শেয়ার কিনা হয়ে গেছে, এখন তারা কি করবে, এটার দাম বাড়াবে, তখন আমি গিয়ে আমাদের প্রাইস পাবো, ঠিক আছে। আদারওয়াইজ ইজ এ পসিবল না। যদি এটা দেখেন সোনালী আঁশ সবসময় যত কমে কিনতে পারবেন আহ, তত বেনিফিট আপনার। তাতে এই জায়গা থেকে আপনি 10 টাকা 15 টাকা গেইন পেলেই এটাই আপনার মনে করতে হবে যে এটাই আপনার প্রফিট। লং লং গেম আসলে একটা বেশ রিস্কি হয়ে যায়। তারপর মিসেলেনিয়াসে দেখেন জিকিউ বলপেন এগুলো কিন্তু প্রাইস পড়ে, বাড়ে, 100 টাকা বাড়ে, বাড়ার পরে 15-20 টাকার মতো কারেকশন হয়, আবার বাড়ে। সো এইগুলো এইরকমই চলতেছে, ঠিক আছে। আর এগুলাতে নোটিশও আসবে না, কারণ কোনোদিন আপনার 10% হোল্ড হয় না। 10% হোল্ড হইলে না নোটিশ আসবে যে আনইউজুয়ালি প্রাইস বাড়তেছে। লেহ দেন ফার্মাসিউটিক্যাল সেক্টরও আজকে নেগেটিভ ছিল। আহ, তো এখন দেখা যাচ্ছে যে ছোট লো পেইড আপ স্টক গুলাই বেশি ভালো পারফরমেন্স করতেছে। আর মার্কেটের সবকিছু ওয়েদার কন্ডিশন দেখে বোঝা যাচ্ছে যে মার্কেটের তেমন একটা ক্যাশ ক্যাশ নাই এরকম বোঝা যাচ্ছে। কারণ মার্কেট এটা কোনো সময় ভালো একটা সাইন না যে মার্কেট লো পেইড আপ শেয়ারগুলাই সবসময় মুভ করবে, ভালো কোম্পানি তার যথেষ্ট প্রাইস পাবে না, এটা কিন্তু মার্কেটের ভালো একটা লক্ষণ আমি মনে করি না। আবার এইদিকে সাপোর্ট লেভেল দেখা যাচ্ছে যে একটা শঙ্কা আছে, কি হয় না হয়। সো দেখা যাক কি হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।